أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অ্যাক্রোপ্লাস্টের অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেওয়ালকে ফাটলমুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এখন হচ্ছে 2023 সালের হচ্ছে 12 নম্বর আইনের হচ্ছে 97 ধারা নিয়ে আলোচনা করবো আর কি। তো আমরা হচ্ছে আলোচনা করি হচ্ছে বইয়ের আলোকে আর কি, যেটা আমরা ধরেন একটা বই ফলো করি, যারা হচ্ছে বই তো লেখা হয়েছে আইনের অনুযায়ী আর কি, অর্থ মন্ত্রণালয়ের হচ্ছে প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরও অনুযায়ী, স্টেটেটিউরি আর কি, স্টেটেটিউরি রেগুলেটরি অর্ডার আর কি, এসআরও বলে আর কি, স্টেটেটিউরি আর কি। তো একটু মাঝে মাঝে আমার কথা আটকে যায়, মানে বিধিবদ্ধ আইন দ্বারা হয় আর কি। তো বিধিবদ্ধ আইন অনুযায়ী বিধিবদ্ধ আইনগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা পাঠ্যপুস্তক, মানে আইনের বই তৈরি করা হয় আর কি। তো সেখান থেকে আমরা প্রথমেই যখন বাজেট হয়, বাজেটের সময় অর্থ আইনটা হচ্ছে আয়করের সাথে সম্পৃক্ত। অর্থ আইনের একটা পার্ট হচ্ছে এই আয়কর আর কি। এর মধ্যে ভ্যাট আছে, অন্যান্য আছে, সম্পৃক্ত আইন আছে, সম্পর্ক আইন আছে। তো আমরা হচ্ছে ট্যাক্সটাও হচ্ছে অর্থ আইনের মধ্যে পড়ে। তো ওইখান থেকে আবার যেটা ট্যাক্সের বিষয়গুলো, সেগুলো হচ্ছে সেগ্রিগেট করে, মানে পৃথকীকরণ করে আরেকটা বই, যেরকম আয়করের প্র্যাকটিসের জন্য আয়কর হচ্ছে আয়কর আইনকে হচ্ছে আলাদা পৃথক করে, ওটা যাতে আমাদের যে সুবিধা দরকার আইনের সুবিধা নেয়, তবে আইনের সুবিধা নিয়ে হচ্ছে আয়কর রিটার্ন জমা করে এবং আয়কর আইন ব্যবহার করে মানুষ হচ্ছে তার হচ্ছে আর্থিক তথ্য পরিমাপ করে সুন্দরভাবে তার আর্থিক পরিমাণ হচ্ছে প্রকাশ করে আর কি। তো সেটা দাখিলপত্রের মাধ্যমে প্রকাশ করে আর কি, তার বার্ষিক আয় এর উপর হচ্ছে আয়কর দেয়। তো এটা আমরা নির্ধারণ করে একটা হচ্ছে আয়কর যে দাখিলপত্র, যেটাকে আমরা রিটার্ন বলি, ওটা আমরা হচ্ছে সাবমিট করি। এটা হচ্ছে কর বছর সবসময় এক বছর এগিয়ে থাকে আর কি। অর্থ বছর অনুযায়ী হচ্ছে আয় নির্ধারণ করি, মানে একটা অর্থ বছর শুরু হয় হচ্ছে 1 জুলাই থেকে পরবর্তী বছরের হচ্ছে 30শে জুন পর্যন্ত আর কি, মানে জুলাই টু জুন পর্যন্ত আমরা হিসাব করি। তো এই এক বছর কালীন জুলাই টু জুন আর কি। তো এর মধ্যে যে আর্থিক লেনদেন হয় সেটা আমরা পরিমাপ করে সেটার উপর যে এই বিধিবদ্ধ আইন অনুযায়ী যে তার হচ্ছে আয়ের হচ্ছে পরিমাপটা করা হয় আর কি। আয়ের পরিমাণের পরিমাপ করে তার উপর হচ্ছে আয়কর নির্ধারণ করে একটা দাখিলপত্র জমা দেওয়া হয় আর কি। তো হচ্ছে যেটা এনবিআর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হচ্ছে সার্কেল আছে, সার্কেলে জমা হয়। তো আমরা হচ্ছে যেটা মূল আলোচনায় আসবো সেটা হচ্ছে 97 ধারা 2023 সনের 12 নম্বর আইন। আগে অর্ডিন্যান্স ছিল 1984 সালের, তো এখন অর্ডিন্যান্স থেকে এটা আইনের আকারে আসছে। গতবারের সংসদে পাশ হয়েছিল আর কি। তো আমরা 97 ধারা নিয়ে আলোচনা করব। 97 ধারায় হচ্ছে আমি আলোচনা করতে করতে যখন আরেকটু পক্ষ পাবো, তখন আপনাদের জন্য আরও সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আপনাদের হচ্ছে আপনারা তখন আমার এই আলোচনা থেকে উপকৃত হবে। এখন কতটুকু উপকৃত হবেন সেটা আমি নিজেও বলতে পারবো না আর কি।
সেটা হচ্ছে আপনাদের রেসপন্স থেকে সেটা আমি উপলব্ধি করতে পারবো। তো এখানে হচ্ছে 97 ধারাতে যেটা লেখা আছে, স্থানীয় ঋণপত্রের বিপরীতে পরিশোধিত অর্থ হইতে কর্তন আর কি। তো আছে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি আছে, কোনো স্থানীয় ঋণপত্র যেটা হচ্ছে ওদের আইনের যে 97 ধারার হচ্ছে উপধারা 2-এর অধীনে কোনো হচ্ছে অর্থায়ন ব্যবস্থা নয়, কোনো হচ্ছে অধীন কোনো অর্থায়ন ব্যবস্থা নহে, এরূপ অন্য কোনো অর্থায়ন হচ্ছে চুক্তির অধীন ব্যবসা বা প্রক্রিয়া বা রূপান্তরের পরে পণ্য বিক্রি করিবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি হচ্ছে কোনো ব্যক্তি হচ্ছে অন্য কোনো ব্যক্তি অতঃপর ব্যক্তি না অন্য কোনো ব্যক্তি এর নিকট হইতে বাংলাদেশের কোনো পণ্য ক্রয়ের জন্য কোনো ঋণ সুবিধা প্রদান করে, সেক্ষেত্রে উক্ত ব্যাংক হচ্ছে বা ফাইন্যান্স কোম্পানি হচ্ছে ওই যে হচ্ছে আপনার হচ্ছে যে হচ্ছে অথবা আচ্ছা এখানে অন্য কোনো ব্যক্তি হচ্ছে পরিশোধ বা ঋণ প্রদানের সময় ব্যক্তি হচ্ছে মানে যে আনবে আর কি, ক্রয়দাস দেবে। তারপর হচ্ছে আমি হচ্ছে আজকে একটু সমস্যা হবে, তারপর চেষ্টা করতেছি। ক্রয়ের জন্য পরিশোধিত হচ্ছে বা ঋণকৃত হচ্ছে পরিমাণের উপর 3% হারে কর কর্তন হবে। তো আবার আলোচনায় বলা হচ্ছে যে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি কোনো পরিবেশককে এরূপ কোনো অর্থায়ন ব্যবস্থার অধীন কোনো ঋণ সুবিধা প্রদান করিয়া যেখানে কোনো ব্যক্তি অতঃপর হচ্ছে অন্য ব্যক্তিকে আচ্ছা এখানে হচ্ছে ব্যাংক বা কোম্পানি হতে তাহার কোনো পরিবেশক হচ্ছে আবার হচ্ছে এখানে হচ্ছে যে বিক্রির যে ধারা আর কি, যে ঋণপত্র করলো তারপরে সে কোনো পরিবেশককে দিল, এরপরে হাত বদলের যে পালা, ব্যাংক বা হইতে তাহার কোনো পরিবেশক অথবা হচ্ছে এরকম ব্যক্তি একটার পর এরপর এর নিকট হচ্ছে পণ্য বিক্রয় বা ইনভয়েস বিপরীত কোনো অর্থ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে উক্ত ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি হচ্ছে কে হচ্ছে পরিশোধ বা ঋণ প্রদানের সময় হচ্ছে এর অনুকূলে ইনভয়েস পণ্যের জন্য পরিশোধিত বা ঋণকৃত পরিমাণের উপর 1% হারে কর কর্তন করবে। তো এখানে হচ্ছে সকল প্রকার একটা উদাহরণ দিয়েছে এখানে, এটা আমরা একটু দেখি। উদাহরণে কি বলছে যে সকল প্রকার ফল বা কম্পিউটারের যন্ত্রাংশ ক্রয়ের জন্য কী করা হলো, ঋণপত্র খোলা বা কৃত স্থানীয় ঋণপত্র খোলা বা অন্য কোনো অর্থায়ন চুক্তির ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স কর্তৃক হচ্ছে পরিশোধিত ঋণপত্রের পরিমাণের উপর ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি 2% হারে কর্তন করিবে। আবার বলতেছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, তারপর মসুর ডাল, আদা, হলুদ, হচ্ছে শুকনা মরিচ, ডাল, তারপরে ভুট্টা, মোটা আটা, লবণ, ভোজ্য তেল, চিনি, হচ্ছে কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, তেজপাতা, পাট, তুলা এবং সুতা ক্রয়ের জন্য খোলা বা কৃত স্থানীয় ঋণপত্র খোলা বা অন্য কোনো অর্থায়ন চুক্তির ক্ষেত্রে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক পরিশোধিত বা ঋণকৃত পরিমাণের উপর ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি হচ্ছে 1% হারে কর কর্তন করবে। তো এখানে এই
আবার একটা ব্যাখ্যা দেওয়া আছে যে এই ধারার উদ্দেশ্য পূরণ করতে পরিবেশক দলিতে এইরূপ ব্যক্তিকে বুঝাইবে যিনি অন্য ব্যক্তি কর্তৃক উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য সর্বশেষ ক্রেতার নিকট প্রত্যক্ষ বা অন্য কোনো মধ্যস্বত্ব ভোগীর মাধ্যমে সরবরাহের কার্যক্রম পালন করবে। তো এখানে মূল সারমর্মটা স্থানীয় ঋণপত্রের বিপরীতে পরিশোধিত অর্থকর কর্তন। তো 97 ধারায় বলা কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি স্থানীয় ঋণপত্র, মানে আমরা যেটাকে লোকাল এলসি বলি, বা ওই আইনের 97 আইনের উপধারা 2-এর অধীন কোনো অর্থায়ন ব্যবস্থা নয়, অর্থায়ন ব্যবস্থা নাই। এরূপ কোনো অর্থায়ন চুক্তির অধীন ব্যবসা বা প্রক্রিয়া বা রূপান্তরের পরে পণ্য বিক্রয় করিবার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বলতে ধরেন একজন ব্যক্তি, তো কর্তৃক অন্য ব্যক্তি অথবা ব্যক্তিকে নিকট হইতে অন্য কোনো ব্যক্তি, তারপর এর নিকট হইতে বাংলাদেশের কোনো পণ্য ক্রয়ের জন্য ঋণপত্র সুবিধা প্রদান করে। তো এখানে ধরেন একজন ব্যক্তি এর কাছ থেকে পণ্য ক্রয়ের জন্য করতে যাচ্ছে, এখানে উল্লেখিত করতে যাচ্ছে অন্য কোনো ব্যক্তি, অতঃপর ব্যক্তি বলে উল্লেখিত এর নিকট হইতে বাংলাদেশের কোনো পণ্য ক্রয়ের জন্য কোনো ঋণ প্রদান করে। সেক্ষেত্রে উক্ত ব্যাংক বা ফাইন্যান্স ব্যক্তি কে পরিশোধ বা ঋণ প্রদানের সময় ব্যক্তি কর্তৃক ক্রয়ের জন্য পরিশোধিত বা ঋণকৃত পরিমাণের উপর 3% হারে করবে কর করতে হবে। তাহলে এখানে মূল কথাটা কি জানেন, এখন লোকাল একটা এলসি করা হলো, স্থানীয় ঋণপত্র যেটাকে বলি আমরা, যেটা 97 উপধারা 2 অনুযায়ী। তো লোকাল এলসিতে করা হয় যে দেশের থেকে আর একজনের কাছ থেকে কয়েকজন ব্যক্তি যে কোনো ক্রেতাই ধরেন মানে পণ্য বিক্রেতা, ক্রেতা। এখন ক্রেতা তখন ক্রয়ের কাছ থেকে মাল কেনার জন্য যে ঋণপত্র করবে আর কি। তো এই ঋণপত্রের উপর এখানে ক্রয় করার জন্য পরিশোধিত বা ঋণকৃত পরিমাণের উপর 3% হারে কর কর্তন করবে আর কি। যখন যখন মূল্য পরিশোধ করবে, তো মূল্য পরিশোধের সময় তখন তো বিক্রেতা, ক্রেতা। তো এখন মাল ক্রয়ের জন্য একটা স্থানীয় ঋণপত্র খুলছে কোনো ব্যাংকে বা কোনো অর্থায়ন প্রতিষ্ঠানকে আর কি, মানে ফাইন্যান্সিং যে কোনো অন্যান্য প্রতিষ্ঠান আছে তারা তাদের কাছ থেকে মাধ্যমে ঋণ করছে। আর পরিশোধ করার সময় ক্রয়ের যে মূল্য, ওই মূল্যের উপর 3% হারে কর কর্তন করা হবে, সেটা এখানে বলা হয়েছে। আবার বলছে যে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি কোনো পরিবেশক এর উপর কোনো অর্থায়ন ব্যবস্থার অধীন কোনো ঋণ সুবিধা প্রদান করিয়া, যেখানে কোনো ব্যক্তি এখানে আবার যে কোনো পরিবেশকটা যে এখানে পরিবেশক বলতে এখানে বলা হয়েছে যে পরিষদগুলিতে আমরা এরূপ ব্যক্তিকে বুঝাইবে যিনি অন্য কোনো ব্যক্তি কর্তৃক উৎপাদিত প্রক্রিয়াজাত পণ্য সর্বশেষ ক্রেতার নিকট প্রত্যক্ষ বা পরোক্ষ বা অন্য কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে
সরবরাহের কার্য পরিচালনা করবে। এখন হচ্ছে কয়ের কাছ থেকে মাল ক্রয় কিনলো, যে হচ্ছে মাল ক্রয় করার পরে এটা প্রক্রিয়াজাত করে এখন হচ্ছে গয়ের কাছে দিল। গ এখন আবার বিক্রি করবে না। তো এখন হচ্ছে এখানে বলা হচ্ছে যে এই এখানে বলা হচ্ছে যে অতঃপর হচ্ছে ব্যক্তি মানে যে ক্রেতা একদম ভোক্তা অতঃপর মানে এখানে নিকট পণ্য বিক্রয় বা ইনভয়েস এর বিপরীতে কোনো অর্থ প্রাপ্ত হয়, সেক্ষেত্রে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি বা ব্যক্তিকে পরিশোধ বা ঋণ প্রদানের সময় ব্যক্তি ক্ষয়ের অনুকূলে ইনভয়েসকৃত পণ্যের পরিশোধিত বা ঋণকৃত পরিমাণের উপর হচ্ছে 1% হারে আবার হচ্ছে কর প্রদান করবে। তো এটা বুঝলেন যে হচ্ছে ক্ষয়ের কাছ থেকে যখন হচ্ছে পণ্য ক্রয় করলো, তখন পণ্য ক্রয়ের জন্য সেই যে ঋণপত্র করলো মানে লোকাল বা স্থানীয় ঋণপত্র, যা হচ্ছে 97 ধারা 2 উপধারা অনুযায়ী, তখন এই যে ব্যাংক থেকে ঋণ প্রাপ্ত হয়ে যে পক্ষে যে অর্থ পরিশোধ করার সময় হচ্ছে ব্যাংক হচ্ছে যে ক্রয় মূল্যের উপর হচ্ছে 3% হারে কর প্রদান করবে, বা আপনার বিক্রেতা বিক্রি করবেন বিক্রয় মূল্যের উপর হচ্ছে 3% উৎসব কর প্রদান করবে। এখন হচ্ছে এখন এই রমাইলটা কিনে প্রক্রিয়াজাত করে এটা সে কাকে দিল, একজন পরিবেশককে দিল। পরিবেশক এখন এটাকে তার কাজ করবে। এখন পরিবেশক যদি হচ্ছে ক্ষয়ের কাছে মাল কিনতে গেলে বা হচ্ছে বা মূল ভোক্তায় যদি হচ্ছে আবার ব্যাংক ঋণের মাধ্যমে যদি ওই পণ্য ক্রয় করতে চায়, তখন হচ্ছে তাকে হচ্ছে ওই যে বিক্রয় মূল্য এটার উপর ওইটা ঋণের মাধ্যমে যদি সে ক্রয় করতে চায়, তাহলে আমি একজন ভোক্তা, আমি হচ্ছে ব্যাংক ঋণ নিয়ে একটা গাড়ি কিনলাম। তো তখন এই গাড়ির মূল্য পরিশোধ করার সময় আমার কাছ থেকে হচ্ছে 1% হচ্ছে কী করবে, 1% হারে কর প্রদান করে দেবে। তো ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হচ্ছে স্থানীয় এলসির মূল্য পরিশোধের ক্ষেত্রে। এখানে বলছে স্থানীয় ঋণপত্রের বিপরীতে পরিশোধিত অর্থ হইতে কর প্রদান। আমি আপনাদেরকে ডিটেলসটা ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলাম। তো হচ্ছে একটু সময় লাগলো, কিন্তু সুন্দর করে আমার মনে হয় সুন্দর করে বোঝানো হয়েছে। যদি আপনারা উপকৃত হন, আমি হচ্ছে আমার হচ্ছে এই যে আমার যে আইন নিয়ে যে চর্চা করতেছি এবং আমার যে ক্যাপাসিটিটা গ্রো হচ্ছে এই কাজ করার সময় এই যে স্টাডির মাধ্যমে, এবং আমার যে উপস্থাপন করার যে ভঙ্গি আর উপস্থাপন করার যে উপস্থিত ভঙ্গি, এটা দিন দিন আরও বৃদ্ধি পাবে প্রোৎসাহিত করলে। আর যারা হচ্ছে আমার মাধ্যম দিয়ে আর কি, আমি একজন আয়কর আইনজীবী, আমার মাধ্যম দিয়ে যদি হচ্ছে আয়কর রিটার্ন জমা দিতে চান বা যে কোনো আয়কর মামলা, যদি এটা হচ্ছে অডিট করছে সার্কেলেও অনেক সময় সার্কেলে যেটা হিয়ারিংয়ের মাধ্যমে নিষ্পত্তি করা যায়, তারপরে সেখানে যদি সংক্ষুব্ধ হন তখন আপিলে যাবেন, সেখানেও যদি সংক্ষুব্ধ হন তারপরে হচ্ছে ট্রাইব্যুনালে যাবেন, সেখানে সংক্ষুব্ধ হলে এরপর হাইকোর্টে মামলা নিষ্পত্তি হবে আর কি, আয়কর মামলা। তো আইনি সহায়তার জন্য হচ্ছে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই আয়কর আইন বিষয়ে। তো এই স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ আর কি আইনের যে সুযোগ আছে, আইনের সুযোগের মাধ্যমে আপনার হচ্ছে এই যে দাখিলপত্রের মাধ্যমে যে আপনার
আয়ের বিবরণী, সম্পদ বিবরণী, তারপর হচ্ছে জীবনযাপনের খরচ বা বিভিন্ন আয়ের যে খাত দেখাচ্ছে, যেগুলো পরিগণনা করছেন সেটা সম্বন্ধে আইনের আলোকে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে আয়কর মামলা আইন অনুযায়ী আপনার অনুকূলে আনার জন্য চেষ্টা করব। তো সকলে ভালো থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ।